আজকের অনন্যা। ইতিহাসে নারী সবসময় পরিবর্তনের অগ্রদূত। ঝাঁসির রানী থেকে শুরু করে মালালা ইউসুফজাই প্রত্যেকে প্রমাণ করেছেন নারীর শক্তি অমোঘ। ন্যায় স্বাধীনতার পথে নারীর পদচিহ্ন আজও জ্বলজ্বল করে। নারী যেন ভোরের মৃদু আলো, কিন্তু জাগরণে ভরপুর। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের ঝলমলে চার নারী। এবার আমন্ত্রণ জানাবো তাদেরকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? জি ভালো আছি আপু। নিশ্চয়ই ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, রাঙামাটি কিভাবে জেনেছেন যে আজকের অনন্যায় আসা যায়? সবার প্রথমে জেনেছি হচ্ছে ফেসবুকে, ওকে, এবং ফাইন। প্রোগ্রামটা আসলে দেখাও হয়, সেই সূত্রে আসলে আসার ইচ্ছাটা জাগাতে চলে এসেছি। দারুণ। নোয়াখালী, এটা কিন্তু অনেক আগের প্রোগ্রাম। তানিয়া আপু এই অনুষ্ঠান উপস্থাপনা করতেন, এরপর মৌসুমী হামিদ করেছেন, বাঁধন আপু করেছেন, নিশু আপু করেছেন। তো অনেকেই এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, কিন্তু তানিয়া আপুকে আমরা লম্বা সময় ধরে দেখেছি। তো আগে কি আমাদের এই আয়োজন নিয়মিত দেখা হতো আপনার? জি, আমার দেখা হতো। আচ্ছা। এবং আমার কাছে খুব ভালো লাগতো যে নারীদেরকে উৎসাহ করার জন্য খুব সুন্দর একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটাতে আসার জন্য আমিও খুব ইন্টারেস্ট ছিলাম। আর জেনেছি আমি ফেসবুকের মাধ্যমেই। তো আমাকেই কাকতালীয়ভাবে বলতে গেলেই আমাকে আজকের অনন্যায় ইনভাইট করা হয়েছে, এবং আমি আসতে পেরে খুব আনন্দিত। আমরাও আপনাকে পেয়ে খুব আনন্দিত। ধন্যবাদ। খুলনার আপু, খুলনার চুই ঝাল এনেছেন আমাদের জন্য। নেক্সট টাইম আনবো। আচ্ছা, আপনি কিভাবে জেনেছেন? আমি টিভি শোটা দেখেছি, প্রথম বেশ কিছু এপিসোড আমার দেখা হয়েছে যখন তানিয়া আপু ছিল। তো খুব ভালো লেগেছিল তখন যে এইখানে নারীরা স্বাধীনভাবে কিছুটা সময় পার করতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, বা বিভিন্ন আপনার তারা কি করছে তাদের নিজেদেরকে ফোকাস করে নিজেদের পার্সোনাল কিছু কথা বলা, কিছু মতামত, সব কিছু মিলাই আমার কাছে বেশ ভালো লাগে আর কি। অনুষ্ঠানটা আগে থেকেই ভালো লাগতো, আজকে আমি এই স্টেজে এসে দাঁড়িয়ে আমার আরও অনেক বেশি ভালো লাগে। দারুণ দারুণ, আপনাকে পেয়ে আমরাও আনন্দিত। এবারে ঢাকা প্রোগ্রামটা আমি তানিয়া আপু যখন হোস্ট ছিলেন তখন দেখতাম রেগুলার, এবং আমার এখানে আসার অনেক ইচ্ছা ছিল আচ্ছা, একসময়। দ্যাটস গ্রেট। আর তো ঘটনাক্রমে চলে আসা হয়ে গেল। চমৎকার ব্যাপার। আমি এবার আপনাদের সাথে পরিচিত হব। আপনার নাম এবং পরিচয়? আমি তুলি কমলিকা, ঢাকা থেকে। আর প্রফেশনে আছি আমি অ্যাজ এ হোটেলিয়ার ইন শেরাটন ঢাকা অ্যান্ড ওয়েস্টিন ঢাকা। আর আমি বাংলাদেশ টেলিভিশনের ইংলিশ নিউজ কাস্টার। খুবই দারুণ ব্যাপার। আমি আপনাকে কি বলে সম্বোধন করব? কমলিকা বললে কমলিকা খুশি দি। হব, হ্যাঁ। ঠিক আছে, ওকে, ফাইন। এবারে খুলনা। আমি ফারজানা কুমি। আমার বেসিক ক্যারিয়ার, আমি আমি টিচার। লাস্ট 20 ইয়ার্স আমি টিচিংয়ে আছি। বাহ। পাশাপাশি আমি অ্যাপ্রেন্টিস লয়ার, নিউজ প্রেজেন্টার, টুকটাক ব্যবসাও করি। আরে অনেক কিছু করেন একসাথে। এবারে নোয়াখালী। আসসালামু আলাইকুম, আমি আসসালাম। ফাতেমা আক্তার। আমি একজন উদ্যোক্তা। আমি লং টাইম ধরেই উদ্যোক্তা প্রফেশনালেই আছি। আসলে চাকরি দেব না, চাকরি করব না, চাকরি দিব, এমন একটা মানসিকতা থেকেই আমার উদ্যোক্তা হওয়ার আগ্রহটা খুব ছোট থেকেই। তো অনেক বছর ধরেই আমি এই উদ্যোক্তা পেশায় আছি। আমার একটা প্রশিক্ষণ সেন্টারও আছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, যেমন বাংলাদেশ NSD এর আন্ডারে আমার এটা নিবন্ধিত আছে। এখানে আমি অনেক মেয়েদেরকে, বিশেষ করে দরিদ্র, বেকার এবং বিশেষ করে অনেক ধরনের যে লাইফে অনেক হোঁচট খেয়েছে এই ধরনের মেয়েদেরকে আমি ফ্রিতেও প্রশিক্ষণ দেই, এবং সরকারিভাবেও দেই, এবং আমি পার্সোনালও দেই, দিয়ে তাদেরকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেই। এটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এবং আমার একটা ছোট কারখানা আছে, সেখানে আমার 5 জন লোক কাজ করে। পেইন্টিং, ব্লক, এই ধরনের। আপনি কি আপনার নিজের কারখানা শাড়ি পরেছেন? জি, আমার তো চাইলে তো বাকি চার নারীর জন্য একটা করে শাড়ি নিয়ে আসলে আমরা আপনার প্রমোশন করে ফেলতাম এই আয়োজনে। অবশ্যই, এবং আমার যে অর্নামেন্টস আছে এটাও আমার নিজে তৈরি করা। নেক্সট টাইম অবশ্যই আনবো আপনাদের। এই কথা দর্শক প্রতি পর্বে আমাকে এক একজন বলে যায়, নেক্সট টাইম আপনার জন্য আচার নিয়ে আসবো, শাড়ি নিয়ে আসবো, গয়না নিয়ে আসবো। আর আমাদের কখনো দেখা হয় না। যাই হোক, রাঙামাটি। আমি ঋতিশা চাকমা জেন্সি। প্রফেশন হিসেবে আসলে যদি বলতে হয়, আমি একজন উদ্যোক্তা, গয়না ডিজাইন করি। আমার উদ্যোগের নাম বক্স অফ অর্নামেন্টস। যখন যাত্রাটা শুরু করি তখন ছিলাম ছাত্রী, একদম শখের বশে বিজনেসটা শুরু করা। বাট এখন মনে হয় কি যে কাজ করতে করতে এটা আমার পেশা, নেশা এবং রেসপন্সিবিলিটি। কারণ আমাদের জেনারেশনকে আরও কিভাবে আমাদের নেক্সট যে গয়নাগুলো আছে, হিলট্রেক্স এবং সমতলের যে গয়নাগুলো আছে সেগুলোকে কিভাবে আসলে প্রমোট করা যায় দেশে এবং ইন্টারন্যাশনালি, সেটাকে নিয়ে আসলে রিসার্চ করছি।
এবং ভবিষ্যতে আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। দারুণ ব্যাপার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যেটা করব, ফার্স্টে আপনারা নিজেদের নাম লিখবেন, তারপর বাকি 3 জন থেকে একজন পার্টনার চুজ করবেন। পার্টনারের নামটা লিখে ফেলবেন। আমি এসে কাগজটা নিয়ে যাচ্ছি। আমরা এবার চলে যাব, আপনারা আপনাদের সম্পর্কে পরিবার, পরিজন, কাছের মানুষ, বন্ধুরা কি ভাবেন সেটা জানবো। স্ক্রিনে চোখ রাখি এবং শুনি। সবকিছু দিয়ে ওনাকে পারফেক্ট মনে করি, এক কথায় দিদি হিসেবে না, শুধু একজন উদ্যোক্তা হিসেবে উনি আমার চোখে অনুপ্রেরণা চোখে পড়েছে। খুবই সাহসী, একদম পরিশ্রমী একজন মানুষ। ওনার খারাপ লাগার দিক থেকে হয়েছে শুধু আমি এটাই বলতে পারি যে উনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আমার দৃষ্টিকোণ থেকে খারাপ দিক বাকি সবকিছুই আমার মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, আমার দিদির জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই দিদি আজকের অনন্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসুক। দারুণ দারুণ দারুণ। কি বলবেন আপনি প্রীতিশা? এটা আসলেই খুবই আবেগপ্রবণ একটা সিচুয়েশন, কাজ আমি জানি না ও কি বলেছে, এবং ও আমাকে অনুপ্রেরণা হিসেবে আসলে দেখে, সেটা আমাকে দেখে দেখে আমার কাজ ওকে অনুপ্রেরণা দেয়, সেটা আমিও বুঝতে পারি, এবং আমি চাই আসলে ও ভালো কিছু করুক। এবং সত্যি কথা, এটা ভীষণ আনন্দের ও যে আমাকে এতটা ভালোবেসে এতগুলো সুন্দর কথা বলেছে, এই জন্য থ্যাংক ইউ। আপনার জন্য অনেক ভালোবাসা। যাই হোক, এবার আমি চলে যাব পরের অডিওতে। আমি যতদূর জানি যে পার্সন হিসেবে, মানুষ হিসেবে ভালো। এক এক মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তাই না? কেউ দেখে পজিটিভলি, কেউ দেখে নেগেটিভলি। একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না, আবার একটা মানুষ সবার কাছে কখনোই খারাপ হতে পারে না। ওর সবচেয়ে 2টা গুণ আমাকে আকৃষ্ট করে। প্রথম একটা বিশেষ গুণ হচ্ছে সে খুব মিশুক, সে সবার সাথে খুব সহজে মিশতে পারে, এই একটা গুণ তার মধ্যে অনন্য। আর দ্বিতীয় গুণ হচ্ছে তার যে অনেক রকমের হাতের কাজ জানে, এইসব কাজগুলা মানে খুবই দৃষ্টিনন্দন, খুবই ভালো লাগে। আমি দোয়া করি সেজন্য এটা নিয়ে সে আরো অনেক দূর এগিয়ে যায়, তার জন্য আমার অন্তঃস্থল থেকে শুভকামনা রইল। দারুণ, অনেক স্বপ্ন, অনেক ভালো ভালো কথা আমি বললো। অনেক আনন্দিত, মানে এত কিছু হওয়ার মাঝে এই ব্যাপারটাতে আমি এতটা আনন্দিত হইলাম যেটা বলে বোঝাতে পারবো না, সত্যি। আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে আনন্দ দেয়া। ঠিক আছে, তো মানে cute, আজকের অনন্য মানে সবসময় যতটুকু চায়। পর্যন্ত আসলাম, এই পর্যন্ত যতটুকু আসলাম, এই ব্যাপারটাতে আমি অনেক বেশি আনন্দিত হলাম যে সে এতটা উৎসাহিত আমাকে করছে। অনেক 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 ঠিক আছে? ভালোবাসা। আর ও আমাকে অনেক ভালোবাসে, অনেক, যেটা বলার বাইরে। এবং কখনো কোনো সময় যদি আমি কোনো প্রকার প্রবলেমে পড়ি, সব সময়ের জন্য ওই মানে স্ট্রং আমার জন্য। বাহ, এরকম ভালোবাসা পাওয়াটা খুব জরুরি। সত্যি পরের কথা। অডিওটা শুনে নেব। সত্যি কথাই। ও এমনিতে সহজ সরল আর কি, খুব একটা বেশি চালাক নাই, এই এক ধরনের মানুষ হিসেবে। এখন আমি ওর মা, ও মা হিসেবে আমি ওই যে চাইল্ডিশ ভাব, সবসময় একটা বাচ্চা বাচ্চা ভাব, কোনো কিছুই মানে সিরিয়াসলি মানে চিন্তা করেন আর কি। সবসময় মনে করে যে এখনো স্বপ্ন তো অবশ্যই আছে, যে আমার একটা ছিল যে সে মানে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। অবশ্যই তার জন্য অনেক শুভকামনা। আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা। মাকে নিয়ে কি বলবেন? মা বলেছে আপনার মধ্যে এখনো বাচ্চা বাচ্চা একটা ব্যাপার রয়ে গেছে। আসলে মার কাছে সব সন্তানই একদম। সবসময় বাচ্চা, আর মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আজকের অনন্যায় এখন আমি যেই সময়টা এসেছি, আমি একটা ক্রাইসিসের মধ্যে আছি, এবং আজকে মাকে শুনতে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাচ্ছি, আমি সবার চাইতে বাবা মাকে বেশি ভালোবাসি। আর এই আজকের অনন্যার মাধ্যমে আরও একটা চাওয়া আছে বাবা মার কাছে, যে আমার খুব কাছের একটা বন্ধু আইসিইউতে ভর্তি আছেন। তো আপনাদের সবার কাছে আমার এটা চাওয়া, আমার বাবা মা যেন সুস্থ থাকে এবং আমার ওই বন্ধুটাও যেন সুস্থ হয়ে ওঠে। আর মার আওয়াজ পেয়ে আমি মানে খুবই অনুপ্রাণিত হলাম, এবং মাই মম ইজ মাই ফার্স্ট ইন্সপিরেশন অ্যান্ড শি ইজ দ্য মানে মোস্ট ইন্সপায়ার্ড লেডি ইন মাই হোল লাইফ অ্যান্ড ইন দ্য এন্টায়ার লাইফ। অনেক অনেক ভালোবাসা, মন খারাপ করা যাবে না। অনেক দোয়া, বাবা মা খুব ভালো থাকুক, সুস্থ সুন্দরভাবে জীবনটাকে যাপন করুক, তাদের দীর্ঘায়ু কামনা করছি, এবং যে বন্ধুটি রয়েছে আইসিইউতে তিনি সুস্থ হয়ে উঠুক। Thank you. একদম মন খারাপ করবেন না। ফারজানা আপু, আপনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু যেহেতু কোনো ভিডিও বা কোনো অডিও আমরা কালেক্ট করতে পারিনি,
দ্যাটস ওয়াই শোনা হচ্ছে না কারো কাছ থেকে, বাট আই থিঙ্ক আমরা খেলতে খেলতে আজকে অনেক কিছু জানবো, কারণ যেহেতু অনেকটা সময় আমরা একসাথে এই 5 নারী অতিবাহিত করব সময়টাকে, সো আরও আমরা একে অন্যকে জানবো। আমরা শুরু করতে চাই আমাদের আজকের কিউট আজকের অনন্যা, এবং আমাদের কিউট আজকের অনন্যা রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, সেকেন্ড গীত অনন্যা, এরপর অনন্যা বিচিত্রা, এবং তারপর অনন্যা কুইজ। প্রত্যেক রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এবং ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ সেগমেন্টে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার আর নগদ অর্থ। তবে থার্ড সেগমেন্টে কোনো অর্থ নেই, কোনো উপহার নেই, কিন্তু যদি ভালো খেলেন তাহলে নম্বর যুক্ত হবে, যেটা অনন্য হওয়ার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। আর যে ভিডিওগুলো আমরা নিয়েছি সেই ভিডিওগুলো থেকে যার কন্টেন্টটা বেস্ট হবে তাকে আমরা কিউটের সৌজন্যে দিচ্ছি একটা ক্রেস্ট। তাহলে শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। আজকের গেম অন্য দিনের চাইতে তুলনামূলক সহজ আমি বলবো, বাট আপনাদের মনে হবে অনেক কঠিন গেম। কোনো ব্যাপার না, গেম শুরু করব তার আগে কিছু প্রশ্ন আছে। ফার্স্টে শুরু করি আমি কমলিকা দিকে দিয়ে। মিডিয়াতে আমরা অনেক সময় দেখি, আপনার নিশ্চয়ই মনে আছে #মিটুর কথা, যে পুরো বিশ্বব্যাপী #মিটু আমরা মেয়েরা কথা বলেছি। এটা তো আসলে মিডিয়ার মেয়েদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য, কিন্তু যারা একদমই সাধারণ নারী তারা কিন্তু অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েও মুখ খোলেন না। এটা নিয়ে আপনার কি বলার আছে? কেন আসলে এটার রিজন হতে পারে যে সোশ্যাল যে ট্যাবু, সেটা থেকে ভয় পায় মেয়েরা। আর আমাদের সোশ্যাল যে ইনফ্রাস্ট্রাকচার হয়তোবা এখনো অতটা মহিলা বান্ধব না, আমি মনে করি। স্টিল নাও, ইটস মাই পার্সোনাল ফিলিংস। ইউ আর রাইট। ওই জায়গা থেকে হয়তো যারা সাধারণ নারীরা তারা যখন হ্যারাসমেন্টের শিকার হয়, মানে নানান দ্বিধাতে ভোগে, তখন ওই সোশ্যাল ট্যাবু এবং সামাজিক নিরাপত্তার কারণে তারা এটা প্রকাশ করতে পারেন না। এটা সত্য, আপনার সাথে আমি একমত। খুলনায় যাব, খুলনার ফারজানা আপু, আপনার কি মনে হয় যে আমরা কিন্তু অনেক পরিবারের মানুষ কিংবা বন্ধু বা পাড়া প্রতিবেশী, মানে কাছের মানুষদেরও ফার্স্টে একটা মেয়ে কিন্তু মলেস্টের শিকার হয়, কিন্তু এই কথাটি যদি মাকেও বলে, মা বলে এটা চেপে যেতে, এরকম ঘটনার নজির কিন্তু বহু আছে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে? আমার যেটা নিজস্ব ওপিনিয়ন সেটা হচ্ছে নিজেকে নিজের ভয় পাওয়া। হ্যাঁ, আমি কার কাছে যাব, কিভাবে বলবো, সে কিভাবে নিবে, কিভাবে ফিডব্যাক দিবে, মা থেকে শুরু করে বাবা থেকে শুরু করে ভাই বোন, সমাজ, বিয়ের পর শ্বশুর বাড়ি বা বিয়ের আগে বন্ধু বান্ধব, সব কিছু মিলিয়ে নিজেকে ভয় পাওয়া থেকেই গুটিয়ে রাখা। কারণ নিজেকে ওই সময়ের সাথে ফেস করতে পারবে কি না, এটা বেশিরভাগ মেয়েরাই হচ্ছে আপনার নিজের মনের সাথে একটা ফাইট করতে থাকে। একদম, হ্যাঁ, যে আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না, এটা ফিডব্যাকটা কেমন আসবে, আমি আরেকটা স্টেপ ফেলতে পারবো কিনা, বা আমাকে ব্যাকফুটে চলে যেতে হবে কিনা, অনেকগুলো ইস্যুস। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে নিজেকে ভয় পাওয়া, আর কিছুই না। ওকে, নোয়াখালীর ফাতেমা আপা। জি। ফাতেমা আপা, এমন কোনো অবস্থায় কখনো পড়েছেন যে হয়তো জি, ভয় কাউকে বলতে পারেননি? আসলে বলতে পারি নাই এমনটা না, বলার মতো মানে অবকাশটা আমার ছিল ঠিকই, বাট বলার মতো পরিস্থিতিটা ছিল না। মানে পরিস্থিতি বলতে আমি যে আমাকে ভয় পাচ্ছি বা বলতে পারবো না, বলার সাহস নেই, এমনটা না। মানে বিষয়টা হচ্ছে যে ওই জায়গাটাই ঠিক ছিল না। আমি যে জায়গাটায় বলবো, সে একটা ভারসাম্য বা বিশ্বস্ত একটা জায়গা, সেই জায়গাটাই ছিল না। এই সব কারণেও কিন্তু মানে অনেক সময় অনেক মেয়েরাই অনেক কিছু বলতে পারে না, যে নিজের সাহসিকতা থাকলেও মানে যেই জায়গাটাতে বলবে, যেই জায়গাটাতে পা ফেলাবে, সেই জায়গাটা আসলে পারফেক্ট মনে হয় না, ভুল করে বসে। একদম। জি, প্রীতিশা, আপনি কি বলবেন? রাঙামাটিতে আপনাদের ওখানকার যে কালচার, সেই কালচারের বিষয়গুলো কেমন? আপনারা কি খোলামেলা আলাপ করতে পারেন, নাকি সেই স্বাধীনতাটুকু থাকে না আপনাদের? এই স্বাধীনতা আসলে আমাদের থাকে না, কারণ আমাদের পাহাড়ের অবস্থা তো আরো বেশি জটিল, কঠিন। বলতে গেলে আমরা মেয়েরা আমাদের কিন্তু আমি সরি টু ইন্টারাপ্ট করছি, প্রীতিশা, পাহাড়ে তো সব নারী প্রধান পরিবার হবার কথা। হ্যাঁ, নারী প্রধান, কিন্তু তারপরও থাকে না যে সামাজিক কিছু থাকে যে চাপ, সেটা আমাদের ছোটবেলা থেকেই হয়তো ওইভাবে গড়ে ওঠা হয়, যে আমাদের একটা আসলে চাপ আছে, যেটার কারণে আমরা ওইভাবে প্রকাশ করতে পারি না আমাদের যে ব্যারিয়ারগুলো আছে, বা আমাদের যে মত মানে প্রকাশের একটা স্বাধীনতা আছে, সেটা আসলে আমরা ওইভাবে প্রকাশ করতে পারি না। বাট এটা আসলে করা দরকার আমার মনে হয়, এবং এটা অনেক মেয়েরা আসলে পিছিয়ে যায়, কারণ এর পরের ধাপটা আসলে একসেপ্ট করতে পারবে কিনা, কারণ এর পরের ধাপ তো আরও মনে হয় কঠিন। সেটা আসলে আমাদের জন্য আমার মনে হয় যে একটা বিশাল বড় ব্যারিয়ার।
সেটা সামাজিক ট্যাবু হতে পারে, সেটা ফ্যামিলি সাপোর্ট না হতে পারে, সেটা আমাদের কালচার বলি বা আমাদের যে প্রকাশ করার যে পরিবেশ বা আমরা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক কিছু লিখে ফেলি, বলতে পারি, যেটা হয়তো ওইখানকার সিচুয়েশন অনুযায়ী ওইভাবে আমরা প্রকাশ করতে পারি না। তো আমার মনে হয় যে মেয়েরা এই দিক থেকে আসলে এখনও অনেক পিছিয়ে। তারপরও আসলে এগিয়ে যেতে তো হয়, প্রকাশ তখন আসলে যারা সাহসের সাথে করে ফেলে তারা করেই ফেলে। এবং আমি এমন অনেক উদাহরণ দেখেছি যে যারা আসলে প্রতিবাদ বলি বা মতের প্রকাশটাই বলি করে ফেলে এবং এটার জন্য কিন্তু সাধুবাদও পায়। একদম কথা সত্য, পরে আবার বিপদেও পড়ে, এটাও সত্য। বিপদেও পড়ে। যাই হোক, আমরা এবার গেম খেলবো, গেম শুরু করবো এবং শুরু করবো কিন্তু রাঙামাটি দিয়ে। ঠিক আছে রিদিশা, আপনাকে আসতে হবে, আমি নিয়মটা বলছি। এখানে এসে প্রথমে মোমবাতিটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। ওকে যেটা করতে হবে, টিস্যু দিয়ে পাখাটার এই জায়গাটা মুখ দিয়ে ধরতে হবে ওকে এবং একটা মোমবাতি নিভিয়ে এটা জ্বালিয়ে আবার ওখানে যেতে হবে, ওই মোমবাতিটা নেভাতে হবে, আবার জ্বালিয়ে এখানে ফিরে আসতে হবে। সময় থাকবে 40 সেকেন্ডস। Okay. যতবার মোমবাতি আপনি নেভাবেন ততবার আপনি পাচ্ছেন 5 পয়েন্টস করে। তো আমি তাহলে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি এবার। আপনার সময় শুরু হচ্ছে এখন। হয়েছে হয়েছে হয়েছে, ধরাতে হবে ধরাতে হবে। ও মাই গড, ইটস টু টাফ। ও মাই গড, 10 পয়েন্টস হয়ে গেছে অলরেডি। গুড জব গুড জব, 27 সেকেন্ডস, 20 পয়েন্টস হয়ে গেছে অলরেডি। ফ্যান্টাস্টিক, গুড জব, ফাইন, এন্ড টাইমস আপ। ওয়াও, হয়েছে 30 পয়েন্টস। এবারে খেলবে ফাতেমা আপু, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। দিয়ে না, হাত ছাড়ুন। ফাইন, ও মাই গড, আস্তে, আমার মোমবাতি ফেলে দিচ্ছে। মোমবাতি হাতে ধরা যাবে না, আমি কিন্তু পরে দিব না। হ্যাঁ, ওকে ফাইন, 15 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে মোমবাতি ফেলে দেওয়া যাবে না। ওকে ওকে ওকে, আস্তে ছেড়ে দিন। ফাইন, and time's up. Wow, 40 points. এবার আপনার পালা ফারজানা আপু। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, আপনি খুব ভালো খেলছেন মনে হচ্ছে। 1, আমি গুনে রাখছি, 2 বার, বা আপনি খুব স্লো চমৎকার খেলছেন। গুড, 3 বার, 4 বার, 5। এই আগুন ধরে গেল। 5, and time's up, and time's up. 6 হয়েছে, 30 পয়েন্টস, গুড জব। এবারে ঢাকা, কমলিকা দি, এটাই নিউজ হয়ে যাবে কালকে। হেডব্যাং করবো। চলে আসুন চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে কমলিকা দি এখন। আগুন জ্বালানো সহজ কিন্তু নেভানো কঠিন দর্শক, হচ্ছে না, ওটাকে করে আসুন। 24 সেকেন্ড চলে গেছে কমলিকা দি, হচ্ছে না, আগুন নেভাতে পারেন না। and time's up, and time's up. ওকে কমলিকা দি, আই এম সো সরি, আমার খুবই মন খারাপ হচ্ছে, বাট কি করব, ইটস এ গেম। বাট ইট ওয়াজ ফান। হ্যাঁ, দিস ফান ডেফিনেটলি। ওকে, সো স্কোর বলছে ফাতিমা 30 পয়েন্টস, রাঙামাটি রিতিশা 30 পয়েন্টস, খুলনা ফারজানা আপু 30 পয়েন্টস এবং ঢাকা কমলিকা দি 0। ইটস ওকে, কমপ্লিটলি ওকে। এবার ফাতিমা, আপনি কি চাচ্ছেন এখান থেকে? রাইস কুকার। রিতিশা কি নিচ্ছেন? ননস্টিকে কুকিং পট। খুলনার কুমি আপু প্রেসার কুকার। বাকি রইল ব্লেন্ডার। কমলিকা দি, এটা আপনার জন্য। আই এম ভেরি হ্যাপি। ইউ আর হ্যাপি? সো ঢাকার কমলিকাদির জন্য ব্লেন্ডার অ্যান্ড শি ইজ হ্যাপি, কোনো অসুবিধা নেই। আমি আসলে এই হ্যাপিনেসটাই চাই সবার মুখে, কারণ এটা একটা গেম। সো এখানে অনেক কিছু হবে, হার জিত থাকবেই, এটা কোনো ম্যাটার করে না। ফাইন, সো অনেক স্কোর হয়ে গেল, বাট আরও ভালো খেলতে হবে, সামনে কিন্তু এখন অনেক কিছু বাকি। আই নো যে খুবই কঠিন গেম ছিল এটা, ফার্স্টে দেখে মনে হচ্ছিল খুব সহজ, শুধু মোমবাতি নেভানো আর জ্বালানো,
কিন্তু বেশ কঠিন ছিল বাট তবে ফান। অনেকদিন পর নাচানাচি হয়েছে। ফাতেমা আপা কিন্তু ব্যাপক মজা পাচ্ছেন আজকে। যাই হোক, কোনো ইস্যু নেই। এবারে আমাদের যে সেগমেন্ট, এখানে বিশেষ করে চুলের পাগলামি। মনে হচ্ছিল কোনো পাগলি বোম্বাই নেভানো ট্রাই করছে, বিশেষ করে এটা আপনাকেই মনে হয়েছে ফাতেমা আপা। আচ্ছা ওকে, আমরা এবার গানে চলে যাব। মানে আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে গীত অনন্যা। এবারে আমন্ত্রণ জানাবো আমাদের এই পর্ব পরিচালনার জন্য একজন বিশেষ মানুষকে। তিনি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মমিন বিশ্বাস। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। দুর্দান্ত দুর্দান্ত। এবার আমরা স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব কি কি বিষয় রয়েছে। আছে মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে যেই ইনস্ট্রুমেন্টে প্লে হবে সেটা শুনে গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে মোমিন ভাই গানের অন্তরা গাইবেন, আপনাদের স্থায়ী গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, সেখানে দেখে বলতে হবে কোন সিনেমার গান, অথবা গানটাকে গেয়েছেন, অথবা কোন নায়ক নায়িকা পারফর্ম করছেন, এবং গানটি গাইতে হবে। ওকে, সো ফার্স্টে আজকে খেলছেন কমলিকা দি। মিউজিক। মিউজিক পার্টনার লাগবে না। ঠিক আছে, মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা। মধু হই হই প্রেমের কান্না, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার নাম না দিলা, কোন কারণে ভালোবাসার নাম না দিলা। কারণে ভালোবাসার দাম নদী। ও সরি। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার জায়গায় চলে যাবেন। Thank you. থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে খেলবে বাকিরা তো সবাই কত 30 পয়েন্টস। আচ্ছা তাহলে এবার খেলছে ঋতিশা। বলুন কোন টপিক নিয়ে খেলছেন? তাহসান খান। হ্যাঁ, কাকে কোনো হেল্প লাগবে? না। চলে আসুন তাহলে। আজকের অনন্যা। তুমি আর তাকারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আবার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। দুর্দান্ত, খুব ভালো ছিল। এবার খেলবে খুলনা অর্জানা। শিল্পীর গান। মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা। তোর ঋণী ঝিনি কাকনের ছন্দ, নির্ঘুম স্বপনে জাগে রে, আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে, তোর রংধনু সাত রঙে রাঙিয়ে প্রেমেরই আলপনা আঁকবো, আর কপালেতে নীল টিপ পরিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে,
চোখ মেলে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। আমি নিজেও বুঝতেছি না কি করব। আপনার লাগবে? হ্যাঁ, 10 সেকেন্ডস ভিডিও। আজকের অনন্যা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বলতে হবে কোন সিনেমার গান। এটা হচ্ছে বাবা কেন চাকর। ওয়াও, ফ্যান্টাস্টিক, গুড জব। হচ্ছে শিল্পী খালিদ হাসান মিলু। ওয়াও, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। আর কাকে দেখলাম আমার স্ক্রিনে? রাজ্জাক। এবার গানটা গাইতে হবে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ও মাই গড, আমি তো ভাবতে পারিনি। আমি এখন পর্যন্ত একজনকেও পাইনি যে আসলে এই ভিডিও সেগমেন্টটাতে প্রপার আনসার দিতে পারে। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি প্রথম পেলাম যে আসলে সবগুলো আনসার দিয়েছেন এবং খুবই ফ্লুয়েন্টলি এবং এত আগের একটা সিনেমার। সো লাভ ইউ এন্ড 10 on 10। আমার খুব পছন্দের সিনেমা। পছন্দের সিনেমা? এই পর্যন্ত আমি 101 বার দেখছি এই সিনেমা। 101 বার দেখেছি দর্শক, 101 বার বাবা কেন চাকর Serious? সিনেমাটি দেখেছে ফাতেমা। আমি সত্যি কথা বলছি, আমি 101 বার এই সিনেমাতে, এত ভালো লাগে আমাকে সিনেমাটা। আর মোমেন ভাই, আপনি সিদ্ধান্ত নেন যে আমরা আসলে কি করব। এই পর্বে প্রত্যেকেই ভালো করেছেন যার যার জায়গায়, তবে আমার কাছে মনে হয়েছে যে এই পর্বে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রশ্নের উত্তর দরকার সবগুলো সঠিকভাবে, শুরু গিয়েছে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আপনি হিসাব করে এই তারপরে। পর্বে আমার কাছে মনে হয় নোয়াখালীর প্রতিযোগী। অভিনন্দন, অভিনন্দন। চলে যাবেন আপনার জায়গায়। ভাইয়া, একটা নাচের গান হোক, সবাই একটু আমরা নাচ করি, তারপর আপনাকে আমরা বিদায় জানাবো। চলে আসুন সবাই। আজকের অনন্যা আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর রুত্তুর রুত্তুতু সানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর রুত্তুর রুত্তুতু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আমার ভাঙা গাড়িতে আমি যাব না, বাহ, কারো ঘরের ঘরনি আমি হব না, আর করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যাব না তো কোনোদিনও বিয়ে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, আরে না 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 না, আর শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি। আরে না 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 না, না শাড়ি চুড়ি, হায় 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 হায়, করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যা যা যা, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর রুত্তুর রুত্তুতু সানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর রুত্তুর রুত্তুতু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যা যা যাব না তো, করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কমলিকা দি, অনেক ভালো গিয়েছেন। এবং একই সাথে ফারজানা আপু, ফাতেমা আপা এবং ঋতিশা আপু, অনেক অনেক ভালোবাসা, অনেক গান হলো, ফান হলো। এবার একটু আড্ডা দিব, তারপর আমরা ব্রেকে যাব। ঋতিশা, পার্টনার কতটা ইম্পর্টেন্ট জীবনে? আমার কাছে তো মনে হয় পার্টনার আসলে গুরুত্বপূর্ণ, চয়েসের ক্ষেত্রে তো অবশ্যই, এবং সারা জীবনের জন্য যদি আসলে আমাদের পার্টনার চয়েস করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে মানে আগে থেকেই নোটিশ করে রাখা উচিত। তো আমি মনে করি মনের কথাগুলো শেয়ার করার জন্য আসলে সবারই পার্টনার প্রয়োজন। যখন দিন শেষে আসলে আমরা সারাদিন ব্যস্ত থাকার পর আসলে হ্যাঁ বাসায় ফিরি, পার্টনারের সাথে আসলে অনেক কিছু শেয়ার করা যায় মনের কথাগুলো। আমার মনে হয় যে আসলে এরকম একজন দরকার। সেটা হতে পারে লাইফ পার্টনার, সেটা হতে পারে আমার কাছে বন্ধু, সেটা হতে পারে মানে পরিবারের কোনো সদস্য। তো আমার কাছে মনে হয় যে পার্টনার আসলে চয়েসের ক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চয়েস করে হচ্ছে গিয়ে আগাতে হয়। নোয়াখালী, জি, পার্টনার আসলে দরকার এবং গুরুত্বপূর্ণ। আজকে তো পার্টনার নিলেন না আপনারা, কেউই চাইলেন না কোনো পার্টনার, শুধুমাত্র একজন পার্টনার নিয়েছে, কারণ শুধু খুলনার partner ফারজানা আমরা আপা। এখানে যারা আছি সবাই এক্সপার্ট। ও তাই? হ্যাঁ, সবাই এক্সপার্ট। যার কারণে আসলে আমরা যে এখানে 4 জন মিলে যে আছি এটাই আমাদের পার্টনার, এটাই পার্টনারশিপ, এটাই আমাদের পার্টনার স্বরূপ। ও আচ্ছা, মানে এটাই এখানে পার্টনারশিপ। স্পেশালি দরকার হয়নি। আরে বাবা, কথা জানে কিন্তু ফাতেমা আপা, অনেক কথা জানে। মানে আমরা কথার মানুষ, এই যে আমি, কমলিকা দি বা ফারজানা আপা, আমরা তো কথা বলি, অথবা ঋতিশা আপু, কিন্তু আপনি কিন্তু ফাতেমা আপা অনেক কথা জানেন। খুলনার ফারজানা আপু, পার্টনার লাইফের জন্য ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে তো অনেক বেশি এর গুরুত্ব। ছোটোবেলায় বাবা মার পরে যখন সংসারে চলে আসছি তখন হাজব্যান্ড, বাচ্চাও সামটাইম ভালো পার্টনার। সো পার্টনারের আসলে চেঞ্জ হতে পারে, মা বাবা, হাজব্যান্ড। আপনি ওভারঅল বলছেন? ওভারঅল বলছি আমি, আসলে একজন পার্টনার দরকারি লাইফে। হ্যাঁ, যেমন আজকের অনন্যাতে এসেছি, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি যে মা চলো আমি একটু। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে, রাজুকে পড়ে, রাজুক স্কুলে। তো এটা একটা পার্টনারশিপের একটা এক্সাম্পল, যে আমার একা আসতে ভালো লাগলো না, মেয়েকে বললাম চলো যাই, ও রাজি হয়ে গেল। বেচারি ঘন্টার পর ঘন্টা বসে আছে সেটের বাইরে। ও আসলে টুকটাক শো করে অভ্যস্ত, তো মানে ও জানে। বাট এই যে আমি এত দূর আসবো, সারাদিন এখানে থাকবো, আবার যাব, এই একা চলতে আমার ভালো লাগলো না। আমি বাসা থেকে কোথাও যাওয়ার সময় ছেলে মেয়ে হাজবেন্ড কাউকে না কাউকে রিকোয়েস্ট করি যে চলো আমার সাথে চলো, বা ওদের যদি সুযোগ থাকে আর কি, নাহলে তো একাই আসতে হয়। তো যাই হোক, আমার কাছে মনে হয় পার্টনারশিপের গুরুত্ব অনেক। আমি আমার জীবনে ঘটে যাওয়া একবার আমি পার্টনার হারিয়েছি 2017-তে। 18 সাল পর্যন্ত 1.5 বছর আমি একা ছিলাম। হ্যাঁ, দেন আই ওয়াজ সিক অ্যাকচুয়ালি, রোড অ্যাক্সিডেন্টের পর। কিন্তু কিছুদিন পরে আমি ফিল করা শুরু করলাম যে না, আর হচ্ছে না, মনে হয় একটা কথা বলার লোক নাই, একটা হ্যালো বলার লোক নাই। আমাকে সবাই খোঁজখবর নিচ্ছে, বাট মানে আমার হাজব্যান্ড যে মারা গেলেন, ওনার মতো করে মনে হয় কেউ আমাকে হচ্ছে গিয়ে খবরটা নিচ্ছে না, আমি কেমন আছি। সব কিছু মিলে খুব আর্লিতেই উনি চলে যাওয়ার 1.5 বছর পর সব কিছু মিলে আবারও পার্টনার নিয়ে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছে পার্টনার নেওয়ার পর আমি আরও তাড়াতাড়ি আমার সব কিছু থেকে রিকভার করা শুরু করলাম। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট বা এই যে ওনার চলে যাওয়া, বাচ্চাগুলা, লোনলিনেস, সব কিছু থেকে। তো আমার কাছে পার্টনারের গুরুত্ব অপরিসীম আসলে। বাহ, আমি জীবনের মানে ধরন তো এক রকম, ফিলসফি আলাদা, আইডিওলজি আলাদা, তো অনেক কিছু ডিপেন্ড করে। আমি কমলিকা দির কাছে যাব, ঢাকার কমলিকা দি, আপনার কাছে পার্টনারশিপ কেমন? এবং আপনি আসলে লাইফ পার্টনার যে মানুষটি, আমি ঠিক জানি না আপনার সম্পর্কে, তো পার্টনার বলতে আপনি কি বোঝেন, যে যিনি আসলে আমাদের লাইফ পার্টনার হন, আর কেমন হওয়া উচিত? পার্টনার নিয়ে আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট, বাট আমি ওই ফাতেমা এবং ফারজানা দুজনের সাথে কিছুটা দ্বিমত না, একমত, মিশ্র মত আসলে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে আমরা জীবনে আসলে দিন শেষে আমরা সবাই একা, কিন্তু কিছুক্ষণ আগে ফাতেমা বলছিলেন যে এই যে আমরা 4 জন একসাথে আছি বা আপনি আছেন, এটা এক ধরনের পার্টনারশিপ। তো এই যে বন্ধু বান্ধবের অস্তিত্বটা, এটা খুব জরুরি। আর পার্টনার ক্যান বি এনিওয়ান, এবং বাবা মাও লাইফের একটা পার্টনার, আমার জীবন সঙ্গী যার সাথে আমি ভালোবাসার সম্পর্ক, সেও আমার একটা পার্টনার। আবার আমার কাজটাও কিন্তু আমার একটা সঙ্গী। আমার কাছে পার্টনার মানে বন্ধু। আবার আমি একজন পেট প্যারেন্টস, আমার 2টো ডগ বেবি আছে, ওরাও কিন্তু আমার সঙ্গী। হ্যাঁ, আমার 2টো ডগ বেবি, ওশান লিলি, মাইলো আর ওশান লিলি। হ্যাঁ, তো ওরাও আমার বন্ধু। তো বন্ধুর খুব প্রয়োজন জীবনে, বন্ধুর খুব প্রয়োজন আমি মনে করি।
একেবারেই তাই। আমার ভালোবাসা দেবেন ওদেরকে। অবশ্যই। বেশ ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিতে, যদিও আমার সকল এপিসোডেই ভালো লাগে, বিকজ আমি আড্ডা দিতে খুব পছন্দ করি এবং খুবই আড্ডাবাজ, এবং আমি অনেক বেশি কথা বলি। যাই হোক, এখন আর কথা বলবো না, এবার আমি আপনাদের ভিডিওগুলো দেখে নেব। পর্দায় চোখ রাখি, চলুন একসাথে দেখি। শহরের কোলাহলের অনেক উপরে, আকাশের সঙ্গে একটু কাছাকাছি, আমার ছাদের উপর গড়ে উঠেছে ছোট্ট একটা স্বপ্নের বাগান। মাটির গন্ধ, পাতার নরম স্পর্শ আর হালকা হাওয়ায় দুলে ওঠা ফুলগুলো আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। প্রতিটা ফুল যেন বলে, ধৈর্য ধরো, স্নেহ করো, প্রকৃতির ছোঁয়া সব কিছু সুন্দর করে। রোদ ঝলমল করে, পাতাগুলো নরম হাওয়ায় নাচে, ফুলগুলো ধীরে ধীরে হাসে, আর আমার মনও শান্তির সাথে মিশে যায়। বাহ, ঋতিশা আপু, আপনার ভিডিও দারুণ। থ্যাংক ইউ। মনে হচ্ছিল যে আরেকটু ডিটেইল যাওয়া যেত, বা ভিডিওটা অন্য টপিক নিয়েও করা যেত। খুব খুবই কমন একটা টপিক, এবং আরো কিছু ফ্লাওয়ার, ব্যাপারটাকে আরেকটু বেটার করা যেত। ওকে, আমরা হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমরা পরে ভিডিওটা দেখে নেব। ঠিক এন্ট্রান্সে এক পাশে হচ্ছে আপনার গ্রিল করা আছে, আর এক পাশে আমার কাছে ভীষণ ভয়ঙ্কর একটা জায়গা লাগে। রেস্টুরেন্ট প্যাটার্নটা মনে হয় আসলে আমি চেঞ্জ করা উচিত। আমি এই রেস্টুরেন্টে মাঝে মাঝেই আসি গ্রিল লাইন খেতে, কিন্তু যেটা আমার দৃষ্টিগোচরিত হয়েছে যে কিচেন, এক পাশে তাওয়া, এক পাশে চিকেনের আপনার গ্রিল মেশিনটা খুব ভয়াবহ। আর তার থেকে বড় কথা, পা পিছলে পড়ে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। আমার মনে হয় আমাদের ভিডিওটা কার? ভিডিওটা আমার ছিল অ্যাকচুয়ালি। আমি যেটা ফোকাস করতে চেয়েছিলাম যে নাওয়াডেজ দেখা যাচ্ছে যে কিচেনের রেস্টুরেন্টগুলো সব ফ্রন্ট সাইডে চলে আসতেছে। এটা একদিক থেকে যেমন আপনার ভক্তি নিয়ে খাওয়া যাচ্ছে, ঠিক আছে, বাট এত কনজাস্টেড। আমার চোখের সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই অ্যাক্সিডেন্টের স্ন্যাপ তো আর আমি নিতে পারি নাই। এক মহিলা যাচ্ছিল, হাই হিল পরা ছিল, সে পরে একদম গরম তাওয়াতে তার এতখানি পুড়ে গেল। ওটা দেখার পর আমি ওইখানে স্পটেই এটা তুলেছি। আমার কাছে মনে হলো যে আসলে এটা নিয়ে একটু সামাজিকভাবে বললেন, এটা খুব ভালো। হ্যাঁ, বাট আমি তো ওই সময়টা তো আপনি একটা শটই ধরে রেখেছেন, একই জায়গা দেখতে পাচ্ছি, বাট আর কিছু নেই, অনেক নয়েজ, আপনার কথাগুলো আমরা ক্লিয়ার ছিল না। হ্যাঁ, এন্ট্রান্সটা খুবই ভয়াবহ। এবং আপনি খেয়াল করেন নর্মাল রেস্টুরেন্টগুলো, মিডিয়া করে যে সকালে নাস্তা টাইপের যে রেস্টুরেন্টগুলো, সবার একই অবস্থা, একপাশে গ্রিল, একপাশে গরম তাওয়া। ভদ্রমহিলার কষ্টটা দেখে তখন আমার মনে হলো যে না, এটাই একটু ফোকাস করি, ঠিক আছে, এত ডিটেলে যেতে হবে না, তাহলে আরো ডিটেইলস বলা যেত বা বলা যেত। হ্যাঁ, এটা আমার অডিওটা ভালো ছিল না, কারণ অনেক নয়েজি তো, রাস্তায় ছিলাম, মেইন রাস্তাতে। বা আপনি এই ভয়েস টোনটাকে এটা আলাদা করা উচিত ছিল, ক্লিপটাকে আপনি মিউট করে দেন, আপনি ভয়েস দিতে পারতেন। ওকে, আমরা আরেকটা ভিডিও দেখে নিই। এই ভিডিওটির মূল বিষয় হলো বেকারত্ব। বর্তমান দেশের অরাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিতিশীলতার কারণে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কর্মসংস্থান, বেড়ে যাচ্ছে বেকারত্বের হার। এর জন্য কি আপনার উপার্জন বন্ধ থাকবে? না, আপনিও হতে পারেন একজন কর্মদাতা, দূর করতে পারেন নিজের এবং অন্যের বেকারত্বকে, এবং হতে পারেন একজন উদ্যোক্তা। এর জন্য আপনাকে অর্জন করতে হবে কারিগরি শিক্ষা, অর্থাৎ হস্তশিল্প। এখানে হস্তশিল্পের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো, যেগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। খুব স্বল্প পুঁজি দিয়ে স্বল্প সময়ে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। প্রশ্ন হলো, কারিগরি শিক্ষা আপনি কিভাবে অর্জন করবেন? কারিগরি শিক্ষা নিয়ে কাজ করছে NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে নিবন্ধিত রয়েছে দেশের অসংখ্য প্রতিষ্ঠান, যেমন যুব উন্নয়ন, SME ফাউন্ডেশন, বিসিক ক্ষুদ্র কুটির শিল্প, জয়িতা ফাউন্ডেশন সহ আরও অনেক প্রতিষ্ঠান। শুধু প্রশিক্ষণই দেয় না, সাথে রয়েছে ভাতা, থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়া রয়েছে ঋণ ব্যবস্থা, অর্থাৎ প্রশিক্ষণ থেকে শুরু করে উদ্যোক্তা হওয়া পর্যন্ত সকল সুবিধা গ্রহণ করতে পারবেন NSDA এর সাথে যোগাযোগ করে। ভয়েসটা তো ক্লিয়ার না। আমাদের টিমের সিদ্ধান্ত অনুযায়ী যে 3টা ভিডিও আমরা দেখেছি, তার মধ্য থেকে বেস্ট ভিডিও হচ্ছে ঋতিশা, আপনার ভিডিও। ঋতিশা চাকমা, চলে আসুন মাঝে। থ্যাংক ইউ।
আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে এই ক্রেস্ট। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী গেমে, অর্থাৎ আমাদের থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে অনন্যা বিচিত্রা। এখানে রয়েছে 6টি বিষয়, আপনারা প্রত্যেকে যে কোনো একটি বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছেন। ওকে, দেখি ফার্স্টে খেলবে নোয়াখালী। শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য, দেখি প্রথম প্রশ্ন কি আছে। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত। পারছেন? আমি হিংস দিতে পারি, তাহলে 2 পয়েন্টস কেটে নিব। দিব? চলেন দেই। এবার বলুন, ওই শূন্যস্থানে দুটোতে কি বসবে? হব ব না, আপনি পারবেন না এটা, আই নো। ওকে, দেখে নিই উত্তরটা। ভালগার তীরে, ভলগার তীরে। ভলগার তীরে। বাই দ্য ওয়ে, পরের প্রশ্নে যাব। চতুর্দশপদী কবিতা বলি, স্মৃতিতে যদি খুঁজে পাও লেখকের নাম বলে দাও। এটা পারার কথা। মাইকেল মধুসূদন। দেখে নেই, উত্তর সঠিক হয়েছে। কারণ যখনই চতুর্দশপদী কবিতা বলি চলে আসে, তখন মাইকেল মধুসূদন দত্তের কথাই আসলে আসে। 5 পয়েন্টস। থ্যাংক ইউ। ফাইন, গুড জব। এবার খেলবে ঋতিশা, রাঙামাটি। বাকি আছে লোকগাথা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, খেলাধুলা, বিশ্ববরেণ্য, বিশ্ববরেণ্য, ইতিহাস ঐতিহ্য। বিশ্ববরেণ্য। ওকে, দেখে নিই প্রথম প্রশ্ন। পৃথিবীর কোন বিখ্যাত ভাস্কর্যের অংশ এটি? খুব সহজ। স্ট্যাচু অফ লিবার্টি। দেখে নেই, এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। তাজমহলের ভেতরে থাকা 2টি সমাধির একটি হলো আরজুমান্দ বানুর, কে তিনি? সম্রাট শাহজাহানের ওয়াইফ। না, সরি, আমি ঠিক জানছি না। আচ্ছা, দেখে নেই উত্তরটা। আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত ছিলেন। ওকে, সরি, কোনো নম্বর দিতে পারছি না এই প্রশ্নের জন্য। এবার আমরা চলে যাব খুলনার কাছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া। গুড চয়েস, ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখি প্রথম প্রশ্ন কি আছে। নাম বলো জেনে শুনে, নাম্বার নাও গুনে গুনে। দিলদার, আজিজুল হাকিম, সালমান শাহ। পারছেন না? ওকে, দেখে নেব। 3টা হয়েছে 3 পয়েন্টস। ইনি সোহানা সাবা এবং সোহানা সাবা। সুষমা আলম। পরের প্রশ্ন যাব। 2টি সিনেমার নামই সুজন সুখী, তারপরও নামে কিঞ্চিত পার্থক্য আছে, সেটা কি? খুবই ইজি। বানান। দেখে নেই। ওকে, দুর্দান্ত। তাহলে হয়ে গেল টোটাল 8 পয়েন্টস। 5 3 8। এবার খেলবে কমলিকা দি, ঢাকা। না, লোকগাথা। লোকগাথা। ওকে, ফাইন। দেখে নেই কি আছে প্রথমে। লোককথা অনুযায়ী সুই সুতা কোন সময় কাউকে ধার দিতে নেই? যখন কেউ প্রেগন্যান্ট, এই সময় কি? না 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 না, আচ্ছা, দিনের কোনো সময় আর কি। ও দিনের কোন সময়? হ্যাঁ, রাতে। দেখে নেই, রাতের বেলা। 5 পয়েন্টস। এবার দেখুন পরের প্রশ্ন। চিরে, ছবি দেখে মাথা খোলো, বাংলা একটি প্রবাদ বলো। খুবই প্রচলিত। শুকনা কথায় চিড়ে ভেজে না। মিষ্টি কথা চিরে ভেজে না, আবার একই কথা। আচ্ছা, ঠিক আছে, 5 পয়েন্ট। 10 পয়েন্ট। ওকে, খুব ভালো ছিল এই গেম, আমি খুব এনজয় করেছি। এবার আমরা একটু কনফেশনে যাব। আপনারা তো আমাদের প্যাটার্নটা জানেন যে কিউট আজকের অনন্যায় এখনকার যে সিজনগুলো চলছে সেখানে আমরা একই প্যাটার্নে যাই। সো এখনকার সময় হচ্ছে আমাদের কনফেশন করা। সো ঋতিশা, কাকে কনফেস করবেন? একটু নিজেকে সরি বলুন, বা কাকে সরি বলতে চান? আচ্ছা, সরি আসলে বলতে চাই বাবা মাকেই, কারণ ছোটবেলা থেকে আসলে অনেক কিছু আসলে ডান পেতে থাকার কারণে আসলে অনেক কিছু করেছি। নিজের ভিতর হচ্ছে গিল্টি ফিল কাজ করতো, কিন্তু ওইভাবে কখনো আসলে বাবা মাকে সামনাসামনি সরি বলা হয়নি। তো যার কারণে আমি বলতে চাই আজকে অনন্যার মাধ্যমে যে বাবা এবং মা, আমি আসলে সরি, অনেক হয়তো ভুল করেছি যেগুলো হয়তো ওইভাবে কখনো প্রকাশ করা হয়নি। মন থেকে গিল্টি ফিল করার পরও মনে হয়েছে যে বলি, কিন্তু আসলে ওই বলাটুকু কখনো হয়ে ওঠেনি। তো আমি এটাও বলতে চাই যে আমি আসলে তাদেরকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। এই শোয়ের থ্রোতে আসলে তাদেরকে বলতে চাই সরি এবং ভালোবাসি। বাহ। এবার ফাতেমা আপা, কাকে সরি বলবেন? আচ্ছা, সরি বলতে চাই আমার মাকে, কারণ আমার মা আসলে, আমার বাবা মারা গেছে 2002 সালে। তো আমরা 3 বোন,
তো অনেক কষ্ট করছে উনি। তো সেই অনুযায়ী আমি আসলে বড় মেয়ে হিসাবে তাকে সেভাবে মানে কিছু দেওয়া বা তার মনোপূর্ণ মানে আমার মনোপূর্ণ হিসেবে যে তাকে কোনো কিছু তার জন্য কিছু করা, সেটা আমি এখনো পর্যন্ত করতে পারিনি বলে মনে করি। সে আমাকে সবসময় উৎসাহিত করে বা করে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, আমি আসলে সেভাবে পাচ্ছি না, সেভাবে হচ্ছে না। আবার অনেক কারণে অকারণে তার সাথে অনেক কথা, অনেক বিহেভি বা অনেক কিছু বিতর্ক হয়ে গেছে, মানে জানা অজানার মধ্যে। তাই আমি তো ওনাকেই সরি বলতে চাই, কারণ উনি খুব একা, অনেক কিছু থাকলেও উনি একা। কারণ মায়ের জন্য অনেক বাবা নেই। হ্যাঁ, মায়ের জন্য সত্যিই অনেক ভালোবাসা। কারণ আমি চাই, আমি তার দীর্ঘায়ু কামনা করি সবসময়, এবং সুস্থ সবল সবসময় কামনা করি। আচ্ছা মা, আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আপনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হন, এই প্রার্থনা আমাদের আজকের অনন্যা পরিবারের পক্ষ থেকে। আমি এবার যাব ফারজানা আপুর কাছে। খুলনার ফারজানা আপু, কাকে সরি বলবেন? সরি এক্স হাজব্যান্ডকে বলবো। সাডেনলি মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেট ছিল। খুব ছোটবেলায় বিয়ে হয়েছে ওর সাথে আমার। দেন আই ওয়াজ 17, নট 18, মানে 17 ছিলাম। তো ঠিক বেড়ে ওঠার যে বয়সটা, ওই সময় আমি আসলে সংসারে পা দিয়েছি, বুঝে না বুঝে তাকে অনেক সময় অনেক আমার ওই বেড়ে ওঠার যে অত্যাচার, এটা তাকেই হজম করতে হয়েছে। আই এম সো সরি। মানে আমি তখন ঢাকায় এসে যখন অনার্সে ভর্তি হই, অনার্স মাস্টার্স বা বিএড করেছি, এই যে পড়াশোনার মাঝে বাচ্চা কাচ্চা সংসার, তখন আমার 2টা বেবিও হয়ে গেছে। তারপর আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, বিআইটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, ওখানে আমি জবে ছিলাম। সব কিছু মিলায় যে উনি আমাকে যে ধরনের সাপোর্টটা দিয়েছে, আর আমি বুঝে না বুঝে তো অনেক সময় তাকে অনেক বিরক্ত করতাম। সত্যি কথা, তাকে জ্বালায় আমি অনেক মজা পাইতাম। মানে মানে আমার তো ঢাকায় কেউ ছিল না ও ছাড়া। হ্যাঁ, তো এখন মনে হয় যে এগুলো আমি না করলেও পারতাম। হ্যাঁ, সে তো চলেই গেল, আমাকে না বলেই চলে গেল। আর আমিও আসলে তাকে সরি বলার সময়টা পাই নাই, কারণ আমার যখন সেন্সটা ফিরল রোড অ্যাক্সিডেন্টের পর, তখন আমি আসলে তাকে ডেডই পেয়েছি। তো সরি বলতে পারি নাই। প্রতিদিন নামাজে বলি রাতের বেলায় যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, বুঝে না বুঝে সে যেন আমাকে ক্ষমা করে দেয়। দ্যাটস ইট। আমি কি একটা প্রশ্ন করতে পারবো, যদি আপনি অনুমতি দেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। এখন যিনি আপনার হাজবেন্ড, তার সাথে আপনার বন্ধুত্বটা কেমন? সে কতটা আপনাকে সহজ করে নিয়েছে? বাচ্চাদেরকে কতটা ভালোবাসে? হ্যাঁ, এখন হাজবেন্ড এক্সিলেন্ট একটা মানুষ। উনি মূলত আমার বাচ্চাদের জন্যই তার সাথে আমার পথ চলা। উনি অসাধারণ একটা মানুষ, আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসে। আমার বাচ্চারা অলমোস্ট 7 ইয়ারে বাবার কথা ভুলেই গেছে বলতে গেলে। হ্যাঁ, সারাদিন মানে আসলে আমার প্রেজেন্ট হাজবেন্ডকেই ওরা বাবা বলে মেনে নিতে শিখেছে। ছোট দুটো তো অনেক ছোট ছিল, ওরা বাবা বলে আর প্রিভিয়াস লাইফের কিছু মনে আনতে চায় না। ভালো আছি, সব কিছু মিলে এখন খুব ভালো আছি। তো ওই যে বললেন যে সরি ফিল করার যে জায়গাটা, আসলে তার কাছে আমার ওইভাবে সরিটা বলার সুযোগ আমি পাই নাই। হয়তো বেঁচে থাকলে হয়তো আমি চলে যাচ্ছি বা সে চলে যাচ্ছে, কেউ কিছু বুঝলেই হয়তো সরিটা বলা হয়ে যেত। মানে কিছু একটা বলতে চেয়েছিল আমাকে, ওখানে ফায়ার ব্রিগেডের যারা উদ্ধার করেছে আমাদের, ওখান থেকে আমাকে ইনফরমেশন দিল যে পরে 1 বছর পরে আমাকে বলেছে যে উনি ঠিক মারা যাওয়ার আগে সামথিং আমার নাম বা কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু 2-3টা ওয়ার্ড বলতে পেরেছে বা সেন্টেন্স, কিন্তু ওইটা আমি এখনও খুঁজে ফিরি যে অ্যাকচুয়ালি সে কি বলতে চেয়েছিল। আমাকে খুঁজেছিল নাকি আমার বাচ্চাদের জন্য কোনো ইনস্ট্রাকশন রেখে গিয়েছিল, মানে কিছু একটা তার না বলা কোনো কথা। এই আর কি, লাইফে তো আসলে কিছু না কিছু না বলা কথা থাকবেই। হয়তো এই কথাটা আর কোথাও বলা হয়নি, আজকেই বলে ফেললাম। আমি একটা হাত দিতে চাই আপনাকে। মানে আসলে তাকে পেলে আরেকবার সরি বলতাম। উনি ভীষণ ভালো একটা মানুষ ছিল। দো মাই প্রেজেন্ট হাজব্যান্ড অলসো নাইস পারসন, বাট এক্স হাজব্যান্ড অনেক ভালো মানুষ ছিল। আমার এই আজকের সব কিছুর পেছনে তো উনি দেখে আমাকে। 17 ইয়ার মানে কি, আমি এসএসসি পাশ করে বিয়ে করেছি, এইচএসসিতে আমাকে তুলে নিয়ে ঢাকায় চলে আসে। মানে খুব আর্লি স্টেজে বিয়ে হয়ে যাওয়াতে উনি আমাকে তৈরি করে গেছে অ্যাকচুয়ালি। অনেক অনেক শ্রদ্ধা তার প্রতি এবং তার আত্মার শান্তি কামনা করছি। এবং সেই সাথে আমি বর্তমান যে ভাইয়া আছেন, কি নাম তার? উনি জামিলুর রহমান। জামিল ভাই, আপনার উদ্দেশ্যে বলবো আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যে আপনি পুরো পরিবারটাকে আবার নিজের করে নিয়েছেন, সামলে নিয়েছেন। আপনি আসলে মহান পুরুষ। এমন পুরুষের খুব অভাব আমাদের সমাজে। তো আপনি এমনই থাকবেন, কখনো পরিবর্তন হবেন না। অনেক শ্রদ্ধা আপনার প্রতি।
আমরা এবার চলে যাব কমলিকাদির কাছে। কাকে সরি বলবেন? আমি সরি বলবো নিজেকে। কেন বলবো? কারণ আমার মা একটা কথা বলেছিল তার কলে, যে আমি অনেক এখনও হয়তো বয়সে বড় হয়েছি, বাট আমার মধ্যে অনেক মানে ছেলে মানুষই আছে। তো ওই ছেলে মানুষগুলো করে আমি হয়তো কখনো বাবা মাকে কষ্ট দিয়েছি, বা বন্ধু কাছের মানুষ যারা তাদেরকে কষ্ট দিয়েছি না বুঝে। কিন্তু সেই কষ্ট মানে তাদের কষ্টটা আমাকে কষ্ট দিয়েছে। তো আমাকে আর অনেক ম্যাচিওর হতে হবে। বাট এই যে আমার ইম্যাচুরিটির জন্য যে আমি মানুষগুলোকে কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি, সেটার জন্য আমি সরি বলছি এবং আমার মাধ্যমে বাকিদেরকেও সরি বলছি। খেলা শুরু করব, তবে তার আগে প্রিয় দর্শক, যারা নারীরা এই মুহূর্তে আজকের অনন্যা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর তার জন্য সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুনবাগিচা, ঢাকা। অথবা চাইলে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ। তাহলে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। নোয়াখালী ফাতেমা আপা, আপনাকে দিয়ে শুরু করব। গেম না, কোশ্চেন। গেমও আপনাকে দিয়ে শুরু হবে। একটা সিনেমা আছে না যে বরিশাল্লা মাইয়া নোয়াখালীর পোলা, এরকম কিছু একটা। তো মানে বরিশালের মেয়েরা অনেক সুন্দর হয় আমি শুনেছি, এবং কোন অঞ্চলের ছেলেরা সবচেয়ে সুন্দর হয় আপনার কি মনে হয়? উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের? আপনার ভাই মানে আমাদের ভাইয়া কি উত্তরবঙ্গের? আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? ও আই এম সো সরি। দারুণ ব্যাপার। আর পার্টনার নিয়ে খুব বড় বড় বয়ান দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পার্টনার নিয়ে দর্শক এত বড় বড় বয়ান দিলেন আজকে ফাতেমা আপা যে আমি কনফিউজড হয়ে গেছি। এত মানুষ প্রতিদিন আমি ডিল করি, তারপরও উত্তরবঙ্গের কারোর সাথে কি প্রেম ছিল? না, প্রেম সেরকম ভাবে ছিল না। আচ্ছা, তবে উত্তরবঙ্গের মানুষজন আসলে খুব সরল, হ্যাঁ, সৎ, ঠিক আছে। তারা পরিশ্রম করে একটু কম, একটু অলস হয়, পরিশ্রমের দিক থেকে তারা একটু কম, ঠিক আছে। কিন্তু আমার একটু আপনার প্রেমের গল্প শুনতে ইচ্ছে। তারা মানুষের দিকে, আমি প্রেম করছি নোয়াখালীর ছেলের সাথে, সত্য কথা যেটা, কিন্তু তার সাথে আমার বিয়ে হয় নাই। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ সে থাকতো দেশের বাইরে। তো সে আর কি বলতে গেলে একটা চিট করছে। ওহো, আচ্ছা, আই এম সো সরি। খুলনার কুমি আপু, কোন অঞ্চলের ছেলেরা বউ পাগল হয়? খুলনা। খুলনা, আচ্ছা, ওকে। শিওর আপনি? হ্যাঁ, খুলনা ছেলেরা বউ পাগল হয়। ঢাকার কমলিকাদি কি বলবে, কোন অঞ্চলের ছেলেরা বউ পাগল হয়? বউ পাগল? হ্যাঁ, বউ পাগল কোন অঞ্চলে দেখি না, আমি জানি না আসলে। বউ পাগল কোন অঞ্চল দেখি না, আসলে অঞ্চল ভেদে না, পার্সেন্ট অনুযায়ী যে সে আসলে। হ্যাঁ, এটা আমার মনে হয় যে পার্সন টু পার্সন ভ্যারি করে। এক্স্যাক্টলি। অঞ্চল রাঙ্গামাটির রীতিশা, হ্যাঁ, একটা জেলায় বসবাস করে ওই জেলার বাইরে, আমাদের সময় এখন মোবাইলের যুগ, এখন ডিফারেন্ট, বাট একটা জেলায় বসবাস করে ওই জেলার বাইরের কোনো ছেলেকে স্টাডি করাটা তো টাফ। তো আমি যেহেতু খুলনায় বেড়ে উঠেছি, আমার কাছে মনে হচ্ছে খুলনার ছেলেরাই এমন। হ্যাঁ, তো অন্য জেলার ছেলেদের তো স্টাডি করাটা তখন আমাদের সময় সুযোগ ছিল না, এখন অনেক অপরচুনিটিজ আছে। যদিও আপনারা তখন অনেক মানুষের সাথে মেশেন, ওই মেশার সুযোগে হয়তো অনেক কিছু জানা হয়। সেটাই। রাঙামাটি চিটং এর ছেলেরা হচ্ছে একটু বউ পাগল টাইপের হয়। কোনো ব্যাপার না, আমরা এবার খেলায় চলে যাব। শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। এখানে আছে 12টি ক্যারেক্টার, মজুমাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। তো আপনারা প্রত্যেকে 2টো করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার আপনাকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। আর অন্য কেউ যদি ট্রাই করেন, মানে অন্য কেউ যখন খেলছেন একজন, তাহলে সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। তার মানে যিনি খেলবেন শুধু তার নম্বর কাটা যাবে। আর বাকিদেরকে উত্তর দিতে হলে বাজার প্রেস করতে হবে। ওকে, ফার্স্টে খেলবে ফাতেমা। কোন ক্যারেক্টার? আজিজ স্যার। আজিজ স্যার আর পারুল স্বাস্থ্য আপা। দেখে আজিজ স্যার আপনাকে কি প্রশ্ন করেন। ডিকশনারিতে একটা শব্দ ভুল লেখা আছে, কি সেই শব্দ? মানে ওই প্রশ্নটাই আমাকে সঠিক করে বলতে হবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, আপনি আসলে এটা পারবেন না, ওকে ফাইন। বলুন আপু। খুলনা। ভুল। এক্স্যাক্টলি, তো সঠিক হচ্ছে 5 পয়েন্ট। এই ভুলটাই হচ্ছে ওখানকার ভুল। এই ভুল মানে ভুল না, এই ভুলটা ডিকশনারিতে আছে। যাব পরের প্রশ্নে। আজ থেকে 196 বছর পরে 21শে ফেব্রুয়ারির পরের দিন দারুণ একটা ঘটনা ঘটবে, যা আগামী 20,000 বছর পর ঘটবে। কি ঘটবে?
এটা সালের সাথে সম্পৃক্ত, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো সংখ্যা, তাহলে আপনি বের করতে পারবেন। আমি আর কোনো ক্লু দেব না। লিপিয়ার বছর। লিপিয়ার 4 বছর পর পর হয়। 196 বছর পরে 21শে ফেব্রুয়ারির পরের দিন দারুণ একটা ঘটনা ঘটবে। পারছেন না? ওকে, তাহলে কিন্তু -10 হয়ে গেল। 2222। এক্স্যাক্টলি। তারপর মানে সালটা হবে এটা 22শে ফেব্রুয়ারি হবে, 21শে ফেব্রুয়ারি হবে। হ্যাঁ, গুড, 5 পয়েন্ট। কিন্তু লাস্টটা ঠিক করতে পেরেছি। রীতিশা আপু, রাঙামাটি, আপনি খেলছেন। কমলা সুন্দরী আর আর হচ্ছে সব জানতা শমশের। ফাইন, দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করেন আপনাকে। রাইসার প্রেমিক তাকে 2022 থেকে 2024 পর্যন্ত টানা 3 বছর প্রতিদিন একটি করে গোলাপ দিত। তাহলে টানা 3 বছরে রাইসা মোট কতগুলি গোলাপ পেয়েছিল? 2022 থেকে 2024। 4046। নো, 1095। আমি না, বলবো উত্তরটা হবে 1096, 1096, কারণ 2024টা লিপিয়ার। আমি কিন্তু বলেছি যে সালটাকে ফোকাস করুন। 365 দিন। আই এম সো সরি, রীতিশা -5 হয়ে গেল। আমরা পরে প্রশ্ন দেখব। বাসায় ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিক লাইনেও সমস্যা নেই, বাল্ব বা সুইচেও সমস্যা নেই, তারপরও সুইচ দেওয়ার পর লাইট জ্বলেনি কেন? লাইট নেই। না, লাইট আছে, বাল্বটা ঠিক আছে। উত্তরটা যেটা হবে যে উনি আসলে লাইটটা, সুইচটা অফ করেছিল। মানে সুইচ তো টিপতে হবে, সুইচটা বলেছি, সুইচটা অফ করেছে। খুল না। কোন কোন ক্যারেক্টার? বাঘা পালোয়ান আর কবিতা ভাবি। কোন সাহেব একাই 4 ধরনের রং বা বর্ণ ধারণ করেন? কোন সাহেব একাই 4 ধরনের রং বা বর্ণ ধারণ করেন? সাহেব কিন্তু ইংরেজদেরকে বলেন। আচ্ছা, আমি উত্তরটা বলছি। ছোট হাতের বি লিখুন ইংলিশে, কাগজে কলমে। বি কে উল্টো করে লিখলে ডি হয়, আবার নিজে নেমালে পি হয়, পিটা উল্টো করলে কিউ হয়। 4টা অক্ষর। বিদেশি। এক বি কে ঘুরিয়ে আপনি 4 ভাবে লিখতে পারেন। বি ঘুরিয়ে দিলে ডি, উপরে লিখলে পি, পিটা উল্টো দিলে কিউ। পাশের বাসার পারুলাপার যমজ সন্তান হয়েছিল, কিন্তু বাচ্চা দুটোর জন্মদিন ও জন্ম বছর আলাদা। কিভাবে সম্ভব? এটা 1 মিনিট আগে পরে হবে, 31 ডিসেম্বর হবে। হ্যাঁ, আনসার ইজ রাইট। 10 পয়েন্টস। 10 পয়েন্টস হয়ে গেল। এবারে খেলবে ঢাকা, কমলিকা দি। আলিসা হয়ে গেছে। আঙুরি সুন্দরী। আঙুরি কিষানি, ঠিক আছে। বছরের কোন একটা মাত্র দিনকে দিয়ে পুরো একটা সপ্তাহকে বোঝানো যায়? না, মাস এবং তারিখ মিলিয়ে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। বাকিরা চিন্তা করতে থাকুন। না, এনিওয়ান? একটা মাত্র দিন হচ্ছে না। আচ্ছা, বলে দেই, 24শে জুলাই। তো জুলাই হচ্ছে মানে 7তম মাস, 7ম মাস। 24 জুলাই, 24 জুলাই মানে হচ্ছে 24 আওয়ার্স এবং 7 ডেজ। অনেক ট্রিকি কোশ্চেন এগুলো। সোহেল ভাই করা কোশ্চেন, আমার কোনো দায় নেই। যাই পরে প্রশ্নে। ভেজিটেবল রোলের উপাদান হলো সবজি, ময়দা, পেঁয়াজ, মরিচ, তেল ইত্যাদি। তেমনি বিফ রোল, পনির রোল ও চিকেন রোলের উপাদান হলো প্রধানত ময়দা, বিফ, পনির ও চিকেন ছাড়াও আরও অনেক জিনিস থাকে। মানে ময়দাটা কমন। কোন ধরনের রোলে ময়দা থাকে না? রোল থেকে বেরিয়ে আসুন, ডিফারেন্ট ওয়েতে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। খুব ইজি। ভেজিটেবল রোল। আচ্ছা, অন্য কেউ কিন্তু বাজার প্রেস করে তারপর বলবেন। হচ্ছে না? না, পারছি না, সরি, পাস। আর কেউ? কাকরোল। আল্লাহ, আমি ইংলিশ নাম ভাবছিলাম। -10। আই এম সো সরি। তাহলে বলতাম ভেজিটেবল আর ইংলিশ ভাবুন। আমি তো বলেছি সবজি ভাবুন, কৃষানি ভাবুন। খুবই ট্রিকি, একেবারে খুবই ট্রিকি কোশ্চেন, আই নো দ্যাট, বাট আই এম সো সরি। খেলা তো শেষ হয়ে গেল, এবার ফলাফল জানানোর পালা। ওকে, ফলাফল এখন আমার হাতে। স্কোর যেটা বলছে, কমলিকা ঢাকা 10 পয়েন্টস। ইটস ওকে। ফারজানা খুলনা 53 পয়েন্টস। রীতিশা রাঙামাটি 35 পয়েন্টস, -10 হয়ে গেল, 45 ছিল। এবং ফাতেমা নোয়াখালী। আমি ভেবেছিলাম আপনি এটাতে ভালো খেলবেন, কিন্তু পুরা ব্ল্যাঙ্ক হয়ে গেলেন। আপনার স্কোর হচ্ছে 60 পয়েন্টস। কংগ্রেচুলেশনস।
আপনি আমাদের আজকে অনন্যা, চলে আসুন মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে ফাতেমা এই মুহূর্তে? খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। বলে বুঝাতে পারবো না। আপনার জন্য কিউটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক অভিনন্দন। হাসতে হাসতে শুরু করেছে। হ্যাঁ ফাতেমা, আপনি হাসতে হাসতে শুরু করেছিলেন, এখনো হাসতে হাসতে শেষ করলেন। আপুরা বলেছে সবাই চলে আসুন মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় এটা ফাতেমার জন্য দরকার ছিল, তাই না? হ্যাঁ তাই না? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে। সবাই আসুন এবং কিউটের সৌজন্যে রয়েছে আপনাদের জন্য উপহার, আমি তুলে দিতে চাই। প্রিয় দর্শক, জীবন অনেক সুন্দর, সেই জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে জানতে হয়। সবাই অনেক ভালো থাকুন, পরিবারের নারী সদস্যকে খুব ভালো রাখুন, আর থাকুন জিটিভির সঙ্গে। আপনারা অনেক ভালো থাকুন। এবার আমরা ছবি তুলবো। দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের